বাঙালির কাছের কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার কথা উঠলেই প্রথমেই যে কটা নাম মনে আসে তার মধ্যে অন্যতম আমাদের প্রিয় দীঘা। দীঘা এমনই একটা জায়গা যেখানে যেতে খুব একটা বেশি পরিকল্পনার দরকার হয় না। মনে হলো দীঘা যাব, তার আগের দিন রাতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হলো। সমুদ্রের ঢেউ, দীর্ঘ সৈকত, বিকেলের সূর্যাস্ত আর সমুদ্রের হাওয়া সব মিলিয়ে দীঘা যেন বাঙালির কাছে খুব চেনা একটা জায়গা। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ, প্রেমিক প্রেমিকা থেকে নবদম্পতি, বন্ধুদের দল থেকে পুরো পরিবার, সবার কাছেই দীঘার একটা আলাদা গুরুত্ব রয়েছে। তবে আমরা চলেছি সম্পূর্ণ পরিবারকে নিয়ে 1 রাত্রি 2 দিনের দীঘা ট্যুর করতে, যেখানে থাকবে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো, ওল্ড দীঘার মার্কেট এক্সপ্লোর করা, দীঘার মোহনার মতো সাইট সিন ঘুরে আসা, ছাড়াও থাকছে জমিয়ে খাওয়া দাওয়া। এবার কিন্তু আমরা দীঘার মার্কেট থেকে মাছ কিনে রান্না করে খাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছি এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, ইউজফুল মনে হলে শেয়ার করতে পারেন, আর যারা নতুন আছেন অবশ্যই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা উলুবেড়িয়া থেকে পাহাড়িয়া এক্সপ্রেসে জার্নি করে দুপুর 1টার সময় দীঘা এসে পৌঁছেছি। তো প্রথমেই ডাইরেক্ট যাব হোটেলে, ওখানে একটু ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, বেশ খিদে পেয়ে গেছে। আমাদের ট্রেন জার্নির ভিডিওটা আই বাটনে দেওয়া থাকলেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এখানে ঢুকেছি তখন প্রায় অনেকটা দুপুর। আমরা যে হোটেলে আছি সেখানে খাবার আগে থেকে বলতে হতো। তো পাশেই একটা হোটেল 5 ফোড়ন, সেখানে এসেছি, ফিশ মিল নিয়েছি। কেমন খেতে আপনাদের বলছি। রয়েছে সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, এখানে রয়েছে আলু পোস্ত, ডাল আর কোনোটা শাকের তরকারি, মাছের মাথা দিয়ে শাকের তরকারি। চলে এসছে সরষে ইলিশ, দেখতে তো খুব ভালো, পরিবেশনা খুব সুন্দর, খেতে কেমন জানাচ্ছি। মাছটা বেশ সুন্দর, এটা ভালো লাগছে টেবিল দিয়ে মাছ থেকে। মাছটাও বেশ ভালো, নরম আছে। দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। আমাদের হোটেলটা যেটা রয়েছে সেটা একটু দূরে রয়েছে সি বিচ থেকে, তাই আমরা এখন একটু রেস্ট করব, যেহেতু বাড়ির সবাইকে নিয়ে এসেছি। এই রোদের মধ্যে বেরোবো না, আমরা ঠিক বিকেল বিকেল সমুদ্রের পাড়ে যাবো। তাই তুই থামিলে নিয়ে এসছিস? ঘড়িতে এখন বিকাল 5টা, আমরা পৌঁছে গেছি নিউ দীঘা সি বিচে। বেশ জমজমাট। তবে এবার ট্যুরটা কিন্তু আমরা একা নয়, আমরা আগেও বলেছি, আমার সাথে আছে বিদুশ্রী, আমার মা, আমার বাবা পিছনে, আর আমার মনি। এখন 5টা বাজে, অথচ সমুদ্রের সানের হিড়িক দেখুন। ভাটার কারণে সমুদ্র বেশ কিছুটা দূরে রয়েছে, আর সেই সময়ের কাজে লাগিয়ে এখনও কিন্তু স্নান পর্ব চলছে। সামনেটা দিয়ে নামা একটু কঠিন, কারণ মাঝখানে বেশ অনেকটা অংশে জল রয়েছে আর বোল্ডারগুলোও রয়েছে। তাই আমরা রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে যাব। দূরে একটা জায়গা রয়েছে যেখান দিয়ে নামাটা তুলনামূলক সহজ হবে। হাঁটতে অনেকটা দূরই চলে এলাম। এই যে পুরো জায়গাটা জলে ভর্তি আছে, বোল্ডারও আছে, যাওয়া যাবে না, তাই সামনেটা করে হাঁটছি। নামার জায়গা রয়েছে, তবে সেখানেও কিছুটা জল আছে, ওটুকু আমাদেরকে ডিঙিয়ে যেতে হবে। এখানে একটু জল আছে, সেটা খালি পার হয়ে যেতে হবে, তাহলেই যাওয়া যাবে। ছেড়ে দাও না। কেমন লাগছে? বলো, ঠাম্মিকা কাউকে এনেছো বলো। প্রচণ্ড হাওয়া এবং মাইকের কারণে বাবা মা আর মেয়ের লাইভ রিয়াকশানটা রেকর্ড করতে পারিনি, যেটা আমি পরে জানতে পারলাম যে কোনো রকম সাউন্ড আসেইনি।
গোধূলি বেলার এই সৌন্দর্য দেখে সবাইকারই খুব ভালো লেগেছে। মেয়ে তো খালি ছুটতে চাইছে, সে পুরো ছুটে সমুদ্র সৈকতটা ঘুরে বেড়াবে। প্রচন্ড হাওয়া দিচ্ছে আর দারুণ এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। বাবা মারও খুব ভালো লাগছে, অনেক দিন পর দীঘা এসছে। এর আগে ওই নভেম্বর মাসে পুরী গিয়েছিল, তারপরে আর কোথাও ঘোরানো হয়নি আর কি। আমরা নিজেরাই সবসময় ঘুরেছি, তো সেক্ষেত্রে ভাবলাম যে বাবা মাকে নিয়ে একবার যাই, দীঘা যাই। রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেমন ঘোড়ায় চাপা। এছাড়াও সমুদ্রের কিছুটা দূর পর্যন্ত যাওয়ার জন্য ওই স্পিড বোট টাইপের আছে, ওটাতেও এক্সপিরিয়েন্স করতে পারেন, তবে একটু রিস্কি আমার মনে হয়। ওরা সাহস নেই ওটা, আমি একটু ভয় পাই। যাই হোক, আপনারা যদি চান অবশ্যই করতে পারেন। মোটামুটি এখন সন্ধ্যা হয়নি, ওই গধূলি এবার একটু বোটায় বসবো, বসে একটু সৌন্দর্য উপভোগ করবো, তারপর ওল্ড দীঘার দিকে যাবো। ওরা বেশ বড় বড় ঘোড়া। এই যে এখানটা করে যাওয়া অবস্থা, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, এখানে করে যাওয়াটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, চলো। চা বানাতে বললাম, চা বানাচ্ছে আর আমরা এখানে বসে আছি। চা বানাচ্ছে, লেবু চাটার টেস্ট কিন্তু দারুণ ছিল, মানে মুখটা যেন ছেড়ে দেয়, এত সুন্দর। ডান সাইডে রয়েছে বসার জায়গা আর বাঁ সাইডে রয়েছে বিভিন্ন রকমের ফুড স্টল। আর এই যে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, শুনলেন? প্রতিটা ল্যাম্পপোস্টে এই রবীন্দ্রসঙ্গীতের মিউজিকটা বাজছে। পার্ক মতো এরিয়া, আর ওইদিকে রয়েছে মার্কেট। এখান থেকে একটা টোটো নিয়ে চললাম ওল্ড দীঘার দিকে, আর এই পথেই পড়লো আমাদের জগন্নাথ মন্দির। মন্দিরটা সন্ধ্যাবেলা খুব সুন্দর দেখতে লাগে। আমরা যখন ফিরবো তখন এই মন্দিরটা দর্শন করব। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমরা যেহেতু রথের 3 দিন পরে এসেছি, তাই এখানে ওই রথগুলো রাখা রয়েছে। আমরা এটা কাল দর্শন করবো এবং আপনাদেরকেও দেখাবো। আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘার বিচে, আর এই সামনেই রয়েছে মাছ ভেজে দেওয়ার দোকান। তবে এগুলো কতটা ফ্রেশ মাছ সেটা নিয়ে একটু সন্দেহ রয়েছে, তাই আমরা ঠিক করেছি আমরা কাল বাজার থেকে মাছ কিনে ওখানে রান্না করিয়ে খাবো। এতে করে আমরা ফ্রেশ মাছ পাবো এবং খরচটা অনেকটা সাশ্রয় হবে। চলে এসেছি ওল্ড দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত 80 টাকা ভাড়া নিল টোটোয়। তো আমরা 4 জন ছিলাম, 20 টাকা করে পড়েছে। নর্মালি বললো 20 টাকা করেই ভাড়া, তবে ওরা 100 টাকা চাইবে, বার্গেনিং করলে ওরা 80-তে চলে আসে। প্রথমে 50 টাকা দাম বলেছিলাম, কিন্তু দেখলাম যে না, আমি বড্ড কম বলে ফেলেছি। দেখলাম 80-র নিচে কেউই বলছে না, তো 80-তেই চলে এলাম। এই যে ওল্ড দীঘার মার্কেট। আসলে এই সহজ পাঠের বইটা আরেকবার চোখে ভেসে ওঠে, সেই ছোটবেলা কত ভালো ছিল। এই দেখুন, এইদিকে রয়েছে দাবা। ছোটবেলায় কম বেশি সবাই খেলেছি, বড়বেলায় অনেকে খেলেন, প্রফেশনালি খেলেন, এবং দাবাতে ভারতের বেশ ভালো নামও রয়েছে। তো আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, দাবা খেলাতে কতগুলো ঘর থাকে? খুবই সহজ, অবশ্যই কমেন্টে জানাবেন। সিটটা ভাঙা, এদিকটা ভাঙা, এখানে কাদা। হ্যাঁ, ওল্ড দীঘায় যেটা দেখলাম, জিনিসের মেনটেনেন্সের একটু ঘাটতি ঘটে, এগুলো ঠিক না। এবার আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। হাতে সময় খুবই কম রয়েছে। আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করব, আর 6 নম্বর গেটের ঠিক বাইরেই রয়েছে জুতো রাখার এবং ব্যাগ রাখার জায়গা। জুতো রাখার জন্য কোনো রকম টাকা না লাগলেও ব্যাগ রাখার জন্য 10 টাকা করে চার্জ করা হয়। মন্দিরে এন্ট্রি 8টার সময় বন্ধ হয়ে যায়, এখন ঘড়িতে বাজে 7:52। তাড়াহুড়ো করেই ব্যাগ জুতো রেখে জাস্ট এন্ট্রি করে যাওয়া, কারণ ভিতরে তারপর অনেকক্ষণ থাকা যাবে, কিন্তু এটি 8টা পর্যন্তই। দীঘার জগন্নাথ মন্দিরের এই আলোর কায়দাটা দারুণ, এই জন্যই আমি এই সময়টা বেছে নিয়েছি।
প্রচুর মানুষের সমাগম। এখন 8টা বাজে, মানে এন্ট্রি এবার বন্ধ হতে চলেছে, কিন্তু তার সত্ত্বেও ভিতরে প্রচুর লোক। দারুণভাবে সাজানো মন্দির, দেখে ভালো লাগে। এর আগে আমরা দিনের বেলা দীঘা জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম, কিন্তু রাতের বেলা এই প্রথম দর্শন করছি। সত্যি খুব ভালো লাগছে। খুব সুন্দর আলো দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে যে আপনার মনে হবে কিছুক্ষণ বসে থাকি এবং বিভিন্ন রকমভাবে ছবি তুলি, বা মানে এখান থেকে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমরা হোটেলে ফিরবো, ডিনার ওখানেই বলা আছে। চলুন, দেখা হচ্ছে সকালে। ফ্যামিলি নিয়ে দীঘা ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকের এখন তো সময় মোটামুটি 9টা বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার দেখি যদি মোহনাটা ঘোরা যায়, কারণ আজকেই আবার আমাদের ফেরার ট্রেন রয়েছে বিকাল 5টাতে, সেটাও দেখাবো আপনাদের। সমুদ্র থেকে সমুদ্র কানেক্ট করছে এমনই একটা ট্রেনে করে আমরা বাড়ি ফিরবো। চলেছি দীঘার ফিশ মার্কেটে, এখান থেকে খুব কাছেই, বললো হেঁটে একটুখানি যাই, দেখি কেমন মাছ পাওয়া যায় এবং মাছ কিনে সেটা ভেজে খাওয়ার ব্যবস্থা আছে কিনা সেটাও দেখব। এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ একটা বিল্ডিং, তবে এটাকে সবাই জাহাজ বাড়ি হিসাবেই চেনে। দীঘা যে মাছের মার্কেট, এই দিকটা হচ্ছে স্টেশন, আর এই দিকটা হেঁটে একটু গেলেই জাহাজ বাড়ি। ঠিক এর মাঝখানে হাজি বিরিয়ানি বলে একটা বড় দোকান আছে বিরিয়ানি, এটা সবাই পরিচিত। এই বিরিয়ানির দোকানের পাশেই এই জায়গাটা দিয়ে যেতে হবে মাছ মার্কেটে। এখানেই কিন্তু রান্না করিয়ে নিয়ে যেতে পারবেন মাছ। দেখা পুরো বাজার আছে, দেখা যাক কীরকম কী দাম, সবটাই তুলে ধরবো। মাছ ভাত মানে 4 রকম দামের পমফ্রেট রয়েছে। এটা 700 করে কেজি বলছে, এটা 600 বললো না। এই 4টে ওজন দেখবেন তো, খাবে না? আচ্ছা, এর মধ্যে ছোট পাশেই রয়েছে মাছ কাটার জায়গা। আমাদের এই মাছগুলো কাটার জন্য 30 টাকা নিয়েছে। এই যে মাছ মার্কেট, আর এখানে হচ্ছে সব মাছ ভাজা বা রান্না করে দেওয়ার দোকান। আর এইদিকে মুরগি, আর ওখানে রয়েছে খাসি, সব রকমই রয়েছে এই জায়গাটাতে। পাশেই দোকানে আমরা মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এখন ধোয়ার পর্ব চলছে। আর মাছ ভাজার জন্য আমাদের থেকে নেবে 120 টাকা। বলো, এই প্রথমবার মাছ কিনে মাছ ভাজা করছি, কেমন লাগছে? এইটাই ভালো লাগছে। অ্যাটলিস্ট আমি তো ভাজবো ইচ্ছা, আমি তো নিয়ে গিয়ে আমাদেরকে ভাজবো, এই তারা খেতে দেবে, আমরা খাবো। একটু কারণ কিছু হয় না, ভাজা হচ্ছে আনাসি দিস টাটকাই দেওয়া হলো। বাড়িতে হলে অনেকক্ষণ ভিজে রাখি, আমাদের পক্ষে করে ধোয়া হয়েছে। বাড়িতে হলে হয়তো আমরা আরো একবার দুবার ধুই বেশি, পসিবল নয়। দেখা যাক তেলটাও নতুন ইউজ করা হয়। আমাদের মাছ ভাজা প্রায় শেষ, লাস্ট ছিল দেওয়া হলো, এবার প্যাকিং হবে। আগের মাছগুলো অলরেডি প্যাকিং হয়ে গেছে, আর এইগুলো প্যাকিং হবে, তারপরেই আমরা আমাদের হোটেলে নিয়ে যাব।
দাদা কতক্ষণ খোলা থাকে তোমাদের দোকান? 3টে? 3টের সময় বলছো? আর মাছ মার্কেট 3টা 2টো, মানে কেউ পরে দুপুরের থেকে এলেও করতে পারবে। ঢ্যাঁড়স যে তরকারি সেটাও এখানে হয়, এখানে ভাতও হচ্ছে, যে যেমন পারবে রান্না করে নিতে পারবে। তবে খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য কন্টেনার বা পাতা সেগুলো কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে। আমরা বাজার থেকে মাছ কিনে তাকে বেছে তাকে রান্না করে এখন আমরা নিয়ে চলেছি রুমে। ওখানে আমরা মাছ ভাজা খাবো। আর কালকে আমরা ওই ওল্ড দীঘা সি বিচে যে মাছ ভাজাগুলো দেখছিলাম, আমার মনে হচ্ছিল না যে ওটা মানে খাওয়াটা ঠিক হবে, মানে একটু বাইরে পড়ে আছে, বেশ পুরনো বা কি হিসাবে বেজে দেবে বোঝা যাচ্ছিল না, কিন্তু মাছ ভাজা খাওয়ার শখটা ছিল। সেজন্যই আজকে দীঘার যে বাজার আছে ওখান থেকে মাছ কিনে বাছাবাছি করার জন্য টাকা দিয়ে বাছাবাছি করানো যায় সেটা করিয়ে নিয়ে রান্না করালাম। 120 টাকা নিয়েছে। এবার আমরা একটা রুমে গিয়ে খাবো মাছ ভাজা, তারপর আমরা বেরোবো সাইড সিনে, নেবে না যেটা করা যায়। আমাদের বিকালে ট্রেন রয়েছে, তার মধ্যে যতটা করা যায় ততটা করে দিন। এই যে আমাদের মাছ ভাজা নিয়ে চলে এসেছি রুমে, এটা আমরা খাবো। কেমন খেতে হবে? ভালো। মা হ্যাঁ, খুব ভালো টেস্ট। আগে পমপ্লেটটাই খাই, তারপরে ভোলাটা খাবো। কি বল, তোমার কেমন লাগলো? খেয়েছো? এখনো খাইনি, একটু খাইয়ে দাও। কেমন খেতে? লবণটা একটু হালকা কম হয়েছে। ঘরে যদি লবণ থাকে দিয়ে খেলে ভালো হতো, তো হোটেলে তার নেই। এবার ভোলা মাছের পালা, দেখা যাক ভোলা মাছটা কেমন। পমপ্লেটটা তো ভালোই ছিল, এটা টেস্ট করে দেখি। ভালোই। ও এটা খায়নি না? এটা খাও। কেমন? বাহ, হেভি হয়েছে, ভালোই লাগবে। আমরা বেরিয়ে পড়েছি মুকুনার উদ্দেশ্যে। একটা টোটো নিয়ে নিয়েছি, যাওয়া আসা মানে মোটামুটি 1 ঘন্টা মতো যদি স্টেও করি টোটাল নেবে 310 টাকা। অ্যাকচুয়ালি 300 টাকা ভাড়া, ওখানে 10 টাকা বলছে দিতে হয় ড্রাইভারকে, তা ধরে 310 টাকা। না চার মানে পড়ে নেই কেমন সবাই প্লাজমা করে তো ও পড়ে। সত্যি তো সবারই তো চোখে একটা করে আছে। কি হলো? উল্টো হয়ে গেছে নাকি? সরি, ঠিক গেছিল। না পড়ে আবার এখন দেখি এদিকে দেখা, ঠিক আছে। আমরা পৌঁছে গেছি দীঘা মোহনায়। গন্ধ আছে একটু, বাকি কিন্তু বেশ ভালো লাগে। গন্ধটা যদি ইগনোর করেন বাকি সব কিছু কিন্তু একদম পারফেক্ট, দারুণ। শুটকি মাছও রয়েছে, অনেক বড় বড় মাছও রয়েছে। মাছগুলো দেখাচ্ছি আপনাদের। খুব জোয়ার, এগুলো আবার কিরকম রং করা নাকি না কিছু মেশানো। শুটকি মাছ, বোটগুলো মাছ দিয়ে গেল, আবার মাছ ধরতে চলে যাচ্ছে। সমুদ্রের একদম মাঝখানে হয়তো অনেকটা দূরে গিয়ে মাছ ধরবে। ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগে আমাদের। আর এই যে ওই দিক দিয়ে মাছগুলো ওই দিক দিয়ে আসছে, আর এই দিক দিয়ে ফাঁকা করে দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। 990 টাকা কেজি। এখানে রয়েছে কিছু দোকানপাট। ট্রলারগুলো একদম লাইন দিয়ে চলেছে সমুদ্রের মাছ ধরতে। জোয়ারের জল একদম চলে আসছে একদম ভিতর পর্যন্ত।
এখানে একটু নামা যাবে মা, এখানটা একটু নামা যাবে, এই দিকটা করে একটু নামার জায়গা থাকবে, দুদিক থেকে ঢেউ আসছে এখানটা, এই জায়গাটা খুব ভালো। এবার আমরা চলেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করতে। আমরা সকলেই জানি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে করে তার মাসির বাড়িতে যায় এবং সেখানে কিছুদিন থাকে, তারপর উল্টো রথের দিন আবার ফিরে আসে। তো আমরা এই রথের পরেই এসেছি, তাই রথগুলো এখানে কিন্তু রাখা থাকবে, আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো আপনাদেরকে। আমরা এসেছি রথযাত্রার কিছুদিন পরে, 3 দিন পরে, তাই এখন দীঘার জগন্নাথ দেবের যে রথ মাসির বাড়ি রয়েছে সেখানে আছি এবং রথগুলো দেখুন পিছনে রাখা রয়েছে। আমরা যাবো ওখানটা, তার আগে মূর্তিটা একবার দর্শন করে নেব। এটা কিন্তু মেন বিগ্রহ না, মেন বিগ্রহ জগন্নাথ মন্দিরই রয়েছে। আর এই যে রথ, যাওয়া যাবে না, এখান থেকেই দেখাতে হবে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। মা কালীরও মূর্তি রয়েছে। মা গঙ্গারও মূর্তি রয়েছে। বাবা লোকনাথেরও মূর্তি রয়েছে। এই যে রাস্তাটা নিউ দীঘা থেকে আসছে, এখানে হয়ে ওল্ড দীঘা পর্যন্ত চলে যাচ্ছে। ফেরার সময় জাহাজ বাড়ির কাছে একটা নতুন দোকান দেখলাম, চম্পারন মিট হাউস, যেটা খুব ফেমাস। তবে এখানে দুপুরবেলার খাবার পেতে গেলে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে, মোটামুটি 2:30-এর সময় এদের রেডি হবে। তবে রাতের দিকে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আজকে সমুদ্রের অবস্থা দেখ, কত দূর পর্যন্ত নামা যাচ্ছিল, আর আজকে নামাই যাবে না। এখানটা পুরো ব্যারিকেড করা রয়েছে। এবার আমরা লাঞ্চ করব। কাল আমরা 5 ফোড়ন রেস্টুরেন্টে খেয়েছিলাম, খাবারটা খুব ভালো লেগেছিল, সেজন্যই আজকে আবার ওখানেই এসেছি। আজকে একটু কম্বিনেশন করে নিয়েছি, ইলিশ মিলও নিয়েছি এবং মাটন মিলও নিয়েছি। মাছের মিলটা ভালো হলেও আমার কিন্তু মাটনটা খুব একটা ভালো লাগেনি, একটু প্রবলেম ছিল মাটনে। যাই হোক, এখন একটু রেস্ট নেব, তারপর বিকেলে রয়েছে আমাদের ট্রেন। আমাদের এই ট্যুরের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করেছি, সেটা এখন এখানে তুলে ধরবো। যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের জন্য একটা সাজেশন রইল, যারা দীঘাতে উইকেন্ড ট্যুর করবেন তারা জেনারেলি শনিবার আসবেন এবং রবিবার বাড়ি যাবেন। এবার অনেকেই বিকেলে ট্রেন না থাকার কারণে বা কান্ডারি না ধরার কারণে অনেকেই কিন্তু ওই 10:30-এর যে তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে ব্যাক করার জন্য, ওটা করে চলে যান, তাহলে আপনাদের কিন্তু কিছুটা ঘোরা কম হয়। বাট রবিবারে একটা এক্সপ্রেস রয়েছে, সমুদ্র কন্যা এক্সপ্রেস, যেটা 5:05-এ ছাড়ে। ওই এক্সপ্রেসটাতে করে আপনারা পাঁশকুড়া আসবেন এবং পাঁশকুড়া থেকে লোকাল ট্রেনে করে আপনার গন্তব্য হাওড়া বা কোনো স্টেশনে আপনি চলে যেতে পারবেন।
দুটো চারটে জেনারেল বগি থাকে, সামনে দুটো পিছনে দুটো। আমরা আধ ঘন্টা আগে ট্রেনে বোর্ড করেছি, পিছনের দিকটা পুরোপুরি ভর্তি ছিল জেনারেল, বাট সামনের দিকটা কিন্তু পুরোপুরি ফাঁকা, আমরা সিট পেয়ে গেছি। আর একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু পাঁশকুড়া পর্যন্ত সুপারফাস্টে টিকিট করতে হবে, আর বাকিটা পাঁশকুড়ায় নেমে আপনাকে লোকালে টিকিট করতে হবে, বা আপনি এখান থেকেই ডাইরেক্ট আপনার যে স্টেশন আছে সেখান পর্যন্ত সুপারফাস্টে টিকিট করে নেবেন। এতে আপনার একটু লস হবে, কিন্তু ওই পাঁশকুড়ায় নেমে আর ওই ঝামেলাটা করতে হবে না। আমার ভাড়া পড়েছে নর্মালি মেল এক্সপ্রেসের ভাড়া 80 টাকা, কিন্তু আমি ভুলে গেছিলাম যে এটা সুপারফাস্ট ট্রেন। আমি আবার রেল ওয়ান অ্যাপ থেকে, তো পেমেন্ট নিচ্ছিল না এখান থেকে, আমি ছুটে ছুটে বাইরে গেলাম, বাইরে গিয়ে আরও 60 টাকা রিচার্জ করলাম, মানে 4 জনের জন্য, মানে এক একজনের জন্য 15 টাকা করে এক্সট্রা। ওই 95 টাকা করে টিকিট পড়বে। আমি সাকরাইল নামবো, হাওড়া গেলে একটু বেশি হবে, ওই ধরুন 100 টাকা হতে পারে। তো আপনি যদি এখান থেকে ডাইরেক্ট টিকিটটা কেটে নেন তাহলে কোনো প্রবলেম হবে না। আর এই ট্রেনটা যেহেতু সুপারফাস্ট ট্রেন, পাঁশকুড়ায় আপনার মোটামুটি 7:05 নামাবে, আর পাঁশকুড়া থেকে আপনার যতটা লাগে সময়, আমাদের দিকে লোকাল কীরকম পাচ্ছেন তার উপর নির্ভর করবে, মোটামুটি রাত 9টা-10টার আগে বাড়ি পৌঁছে যাবেন। কিন্তু যদি আপনারা এই কান্ডারি করে যান তাহলে কখন পৌঁছাবেন কোনো ঠিক থাকে না, কারণ কান্ডারি এমনি 6:30 টাইম, কিন্তু সে কোনোদিনই 6:30 ছাড়তে পারে না, সে মোটামুটি 8:30-9টা এরকম সময় ছাড়ে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা বেজে যায়, আরও বেশিও হতে পারে। সেজন্য আর এই ট্রেনটা সবচেয়ে ভালো জিনিস কি, এটা কিন্তু দুটো সমুদ্রকে কানেক্ট করে, দীঘা থেকে পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। এটা একমাত্র রবিবার বিকেল 5:05 এখান থেকে ছেড়ে যায়। আপনারা যদি চান এখান থেকে পুরী যাবেন তাও ভালো সুযোগ আছে। আর এই ট্রেনটা কিন্তু আরেকটা ট্রেনের সাথে রেক শেয়ার করে, সেটা হচ্ছে শালিমার থেকে যে শুক্রবারে ট্রেনটা ছাড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়, ওই ট্রেনটার সাথে এটা ট্রেনের রেকটা শেয়ার হয়। এই ট্রেনে গেলে একটাই সুবিধা যে আপনি যদি শনিবারও সকাল সকাল আসেন, ধরুন টাউনলিতে এলেন বা লোকালে এলেন, সেদিনটা সারা দিন যেটা থাকলো পরে সেটাকে ঘুরলেন, রাতে দীঘায় স্টে করলেন, আর সকালবেলা পুরো বিকালটা আপনি পুরো বিকাল পর্যন্ত আপনি পেয়ে গেলেন। তারপর বিকালে 5:05 ট্রেন ধরে বাড়ি চলে গেলেন। মানে ধরুন দ্বিতীয় দিনে আপনি সমুদ্র বা ছোটখাটো সাইট সিন করে নিতেই পারেন। আর যদি 10টার বা 10:30 ট্রেনে আপনি ফেরেন তাহলে কিন্তু আপনার সাইট সিন করাটা হবে না, ঘুম থেকে উঠেই আপনাকে তোড়জোড় করতে হবে ব্রেকফাস্ট করে বাড়ি বেরোনোর জন্য। এই জন্য যেহেতু রবিবার, এটা খুব ভালো দিনে এই ট্রেনটা রয়েছে যাতে আপনারা যেতে পারেন। এই হলো আমাদের দীঘার পর্ব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সাথে বা পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন আছেন বা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের এক কোনো গল্পে।